এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 12.5 লাখ পরীক্ষার্থী। মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন। গণঅভ্যুত্থান দিবস পালনে 36 সদস্যের জাতীয় কমিটি গঠন। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একমত রাজনৈতিক দল। রাষ্ট্রের মূলনীতি নিয়ে মতবিরোধ। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার। আজ তোলা হবে আদালতে। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালে রোগীর খাবারে ব্যাপক অনিয়ম, বরাদ্দ ঠিকাদারের পকেটে, লোকবলের অভাবের দোহাই কর্তৃপক্ষের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপে উলসানকে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিল ব্রুসিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে ড্র করে নকআউট পর্বে ফ্লুমিনাস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনস সাদাত। এবার বিস্তারিত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায়। বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে এই পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 12,51,111 জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার 81,000-এরও বেশি পরীক্ষার্থী কমেছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10টায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়ে আরো জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এবং মিরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য ও মোহাম্মদ আলাউদ্দিন। শুরুতে যাচ্ছি তন্দ্রার কাছে। তন্দ্রা, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসছেন কিনা সামগ্রিক পরিস্থিতি আমাদের জানাবেন। মোনা, সকাল 8টার দিকে যদিও এখানে হচ্ছে পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু কেন্দ্রে এখানে ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে আসলে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। এবং যেহেতু আজকে প্রথম পরীক্ষা এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারাও এখানে আছেন এবং সম্পূর্ণ বিধিনিষেধ মেনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যে কোনো বিশৃঙ্খলা এড়ানোর জন্য। এবং পরীক্ষার্থীদেরকে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চেক করছেন এবং চেক করে করে কিন্তু এক একজন পরীক্ষার্থীকে আসলে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু এখানে তারা কাজ করছেন। পাশাপাশি যেহেতু 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি 8:30টার দিকেই পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। তবে আমি যেখানে আছি এই মুহূর্তে অর্থাৎ মির্জা আব্বাস মহিলা কলেজের এখানে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এই কিছুক্ষণ আগে থেকে আসলে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এবং পাশাপাশি যদি বলি যে পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তাদের প্রস্তুতি এবার সম্পূর্ণ আছে এবং তারাও বলছেন যে আসলে তারা হয়তো ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারবেন। প্রশ্ন সম্পর্কে যদি বলি, তারা বলছেন যে তাদের প্রস্তুতি যেহেতু সম্পূর্ণ আছে, প্রশ্ন কঠিন হলেও তারা সম্পূর্ণরূপে ফুল মার্কের আনসার দিয়ে আসতে পারবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে যেহেতু এখন পরীক্ষার্থীদেরকে আসলে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং পাশাপাশি যদি একটু দেখাই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা রয়েছেন এবং পাশাপাশি এখানে পরীক্ষার্থীদেরকে কেন্দ্র বা হল খুঁজে পাওয়ার জন্য তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এখানে টিচার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও কিন্তু তাদেরকে সার্বিকভাবে তাদের সাহায্য করছেন। পাশাপাশি এখানে বোর্ডও টাঙানো আছে যেখানে আসন বিন্যাস আসলে দেওয়া হয়েছে এবং এই আসন বিন্যাস খুঁজে পেতেও কিন্তু তারা এখানে সাহায্য সহযোগিতা করছেন। তো এখন পর্যন্ত এখানে যদি পরিস্থিতি বলি, 10টা থেকে পরীক্ষা শুরু, এখানে যেভাবে আসন বিন্যাস করা হয়েছে এবং ছাত্রদের যেখানে এখানে ভাগ করে যেভাবে দেওয়া হয়েছে, সবকিছু মিলে যদি সর্বোপরি বলি সেক্ষেত্রে বলবো যে যেহেতু মাত্রই তারা কেন্দ্রে প্রবেশ করছে, এখন পর্যন্ত কিন্তু তারা এখানে কিন্তু
তারা কেন্দ্রে প্রবেশ করছেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে তাদেরকে সাহায্য করছেন এবং এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাই নয়, শিক্ষক শিক্ষিকা নয়, এখানে কিন্তু তারা আমাকে একটি কথা যেটি বারবারই জানিয়েছেন সেটি হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলা পরিহার করার জন্য বা বিশৃঙ্খলা ঠেকানোর জন্য যা যা করা প্রয়োজন সে ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছেন এমনটা কিন্তু জানিয়েছেন। এবং পরীক্ষার্থীরা যদিও এখানে এখন আছেন কেন্দ্রের আসন বিন্যাস তারা দেখছেন এবং দেখে তারা হচ্ছে এখন কিন্তু কেন্দ্রে প্রবেশ করছেন। তো মনে এই ছিল আমার কাছে মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে থেকে সর্বশেষ। মিরপুর ভাষান্তিক কলেজের ওখানে আমার সহকর্মী রয়েছে আলাউদ্দিন, সরাসরি যাব তার কাছে। ধন্যবাদ তন্দ্রা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ভাষান্টেক সরকারি কলেজে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে পূর্ব নির্ধারিত যে ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা আধা ঘন্টা আগেই কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছে। আমি যদি একটু দেখাই আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে আজ কিন্তু এইচএসসি এবং তার সমমান পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা 30 মিনিট আগেই কিন্তু তারা প্রবেশ করছে পরীক্ষার হলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন এবং সেই সঙ্গে স্কুল কলেজের কর্তৃপক্ষরা তারা এখানে রয়েছেন এবং তারা কিন্তু সঠিকভাবে এবং যথাযথভাবে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে তন্দ্রা, আলাউদ্দিন, আপনাদের দুজনকে ধন্যবাদ। এইচএসসি পরীক্ষা নিয়ে আরো জানাতে ময়মনসিংহ, দিনাজপুর ও কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ, হারুনুর রশিদ ও আব্দুর রহমান। শুরুতে চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা আসছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যদিও আমরা দেখেছি সকাল 9টা থেকে কিন্তু পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের প্রধান ফটকের গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করছেন। যদিও আমরা পরীক্ষার পূর্বে নির্দেশনা ছিল যে স্বাস্থ্যবিধি যেন মানা হয় এবং কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। আমরা দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থীর মুখেই কিন্তু মাস্ক নেই। যদিও কেন্দ্রের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকার কথা ছিল, সেই বিষয়টিও কিন্তু উপেক্ষিত। অর্থাৎ যদিও শিক্ষকরা বলছেন যে তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন সবকিছুরই এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীরা যেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন, সেই বিষয়ে বলছিলেন। আমি আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে কিন্তু 4 জেলায় 106টি কেন্দ্রে 79,000 শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে অর্থাৎ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, দুপুর 1টা পর্যন্ত সেই পরীক্ষা বিরতিহীনভাবে চলবে এবং সেই লক্ষ্যে শিক্ষার্থীদের যে প্রস্তুতি অর্থাৎ সেই প্রস্তুতিও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু একেবারেই তাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে এবং তারা বলছেন যে যদি করোনা, ডেঙ্গু এবং বন্যার কারণে যদি মাঝপথে পরীক্ষা না বন্ধ হয় তাহলে তারা যদি লাগাতার পরীক্ষা সবগুলো দিতে পারেন তাহলে তাদের ফলাফল ভালো হবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ কেন্দ্রে রয়েছি, কিন্তু এখানে আমরা দেখেছি 9টা থেকে গেট খুলে দেওয়ার পর কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং সাথে সাথে গেটের সামনে কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক। তারা কিন্তু সকাল 8টা থেকেই কেন্দ্রের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন। আমরা যদি এখানকার যারা শিক্ষক রয়েছেন আমরা যদি একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা এই যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকছে, স্বাস্থ্যবিধি এর যে বিষয়টি এটিকে আপনারা সরকার নির্ধারিত সকল বিধি মেনে আমরা একটা সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক একটা পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন। আমরা এখানে কোনো অভিভাবককে গেটের ভিতর ঢোকার পারমিশন নেই, ওনারা কেউ ঢুকছেনও না, অভিভাবকরা সহায়তা করছেন। আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
তিনি বলছিলেন যে খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষার কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হবে, অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে এবার কিন্তু পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে যাতে কোনো ধরনের কোচিং সেন্টার খোলা না থাকে সেই বিষয়েও কিন্তু তারা নজরদারি বাড়াবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং শিক্ষার্থীরা কিন্তু সকলেই কিন্তু অর্থাৎ তারা তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র ইলেকট্রনিক্স ডিভাইস সেইগুলো কিন্তু বাহিরে রেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু অনেক রয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, একটু জানতে চাই এই বছর কেমন প্রস্তুতি, পরীক্ষা কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি, আর পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, এটুকুই। আসলে একটু নার্ভাস তো। এই শিক্ষার্থী বলছিলেন প্রথমে কিছুটা নার্ভাস ফিল করছেন এবং তারা বলছেন যে তাদের প্রস্তুতি একেবারেই ব্যাপক প্রস্তুতি রয়েছেন এবং সেই প্রস্তুতি কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর 1টা পর্যন্ত চলবে এবং সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে 3 ফিট দূরত্বে আসন ফেলা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টি কিন্তু বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রে সেটি বাস্তবায়ন করা হয়েছে, সেই বিষয়টি আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব দিনাজপুর, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দিনাজপুরের যে পরীক্ষা এইচএসসি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক সেই মুহূর্তের পূর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বোর্ডের দেওয়া যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো মেনেই কিন্তু কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং কোনোভাবেই কারো মাস্ক না থাকলে কিন্তু এবং যে ধরনের যে নীতিমালাগুলো আছে এই পরীক্ষার্থীদের প্রবেশের বিষয়ে সেগুলো কিন্তু না মানলে কাউকে কিন্তু কেন্দ্রগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পর্যায়ে এখানকার যারা কেন্দ্রের সাথে জড়িত আছেন কর্মকর্তা কর্মচারীরা তারা আসলে এই কেন্দ্রের মধ্যে যারা প্রবেশ করছেন তাদেরকে রীতিমতো বিভিন্নভাবে চেক করে তাদের যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বাধ্যতামূলক ভাবে বলতে গেলে যে করোনার প্রাদুর্ভাব যে বৃদ্ধি পাচ্ছে সেই কারণে মাস্ক কিন্তু বাধ্যতামূলক পরে তাদেরকে কিন্তু কেন্দ্রে ঢোকানো হচ্ছে। কোনোভাবেই এই জায়গাটাতে ব্যত্যয় ঘটছে না এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পরীক্ষার্থীরা কেবল কিন্তু তারা কেন্দ্রে আসতে শুরু করেছে এবং আপনারা জানেন যে সকাল 9:50 মধ্যেই বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবশ্যই কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে, প্রবেশ করেছে এবং সেখান থেকে তারা তাদের সিট প্ল্যানগুলো দেখানোর চেষ্টা করতেছে এবং সব মিলে এখানে যেটা আমরা জানতে পেরেছি আমাদের শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে ভিজিলেন্স টিম যেটা প্রতিটা কেন্দ্রের যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং এই ভিজিলেন্স টিমটাই কিন্তু নিয়মিতভাবে পরীক্ষার তদারকি করবে এবং আরো যেটা জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ ওনারা বলছেন যে 7টি ঝটিকা আপনার হচ্ছে ভিজিলেন্স টিম তৈরি করেছেন তারা এবং সেটা বোর্ডের যে 662টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন সেটার মধ্যে যে 232টি যে কেন্দ্র আছে প্রতিটা কেন্দ্রে কিন্তু সেই ভিজিলেন্স টিম তারা পরিদর্শন করবে। তো আমার কাছে দিনাজপুরের এসএসসি পরীক্ষার এটাই ছিল বিস্তারিত। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোনা, ধন্যবাদ আপনাদেরকে।
5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ক শ্রেণীভুক্ত, 8 আগস্ট তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে শহীদ আবু সাইদ দিবস প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। একজন ব্যক্তির জীবনদশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এই প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিপির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুর রিপোর্টের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত। মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। এই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে।
ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মের নিয়ে পক্ষপাতহীনতা। এত কিছু করার পরও তারপরেও দেখা যাচ্ছে কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রতিজন রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। আবার যা মিলছে তাও পরিমাণে খুবই কম। প্রতি বছর রোগীদের বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন, ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসী কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন হাসপাতালের খাবারের মান একেবারেই নিম্নমানের, নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা ওই সকাল 9টা দেওয়ার কথা, 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন, হাসপাতালে লোকবল নেই, তার একার ওপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এইরকম নলেজ আমাদের কাছে কমপ্লেনের কাছে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্প জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি। তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুপুরে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়, খাবার চালে দেয় না। যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 7.5%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল 1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজের তো দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি আসলে সত্যিকারের যদি এরকম ইয়ে থাকে তাহলে আমরা সেই ব্যবস্থা নেই। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিং এর অভাবে 9/6 মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে টাঙ্গাইলে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে দেওয়া লবণ ব্যবহার না করার অভিযোগ উঠেছে। তারা সেটা স্বীকারও করেছেন। বরাদ্দ পাওয়া লবণ বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুপা। সারা দেশের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে 200 টন লবণ বিতরণ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 36 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ টাকায় কক্সবাজারের মেহেরাজ স্থল থেকে 14 টাকা কেজি দরে 89.5 টন লবণ কেনে জেলা প্রশাসন। পরে ঈদের আগের সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ দেয়া এসব লবণ অধিকাংশ প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে ব্যবহার করেনি। লবণের বস্তাগুলো স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের কাছে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে তারা। অধিকাংশ প্রতিষ্ঠানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চামড়া সংরক্ষণ করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে। ঈদের দিনও অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা ছিল তালাবদ্ধ। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বলছে চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বরাদ্দ পাওয়া লবণের বস্তাগুলো কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে তারা।
আবার কেউ কেউ প্রশাসনকে বলে খাওয়ার জন্য লবণ প্রতিষ্ঠানে নিয়েছেন। তো এই সামগ্রীগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তাহলে লবণগুলি বিক্রি করে দিয়ে এই টাকাটা পুরাটাই লিলা বোর্ডিং, যেহেতু আমাদের মাদ্রাসায় 90-100 জন ছাত্র সারা বছর ফ্রি খায় ইতিমখানা। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটা যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমি মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করি নাই, উপজেলা প্রশাসন থেকে আমি লবণ পাইছি 5 ব্যাগ, এতিমদের জন্য খাওয়ার কাজে ব্যবহার হবে, এটা আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নিয়ে আসছি। খোলা বাজারে লবণ প্রতি কেজি 18 থেকে 20 টাকায় বিক্রি হলেও নামমাত্র মূল্যে এ লবণ বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। 20 টাকা কেজি পাইকারি, ওটাই নাই তো 1000 টাকা বস্তা নেয়। চামড়া লবণ একটা, আবার এই আগলা লবণ আর একটা। চামড়া যেগুলা দিছে ওইগুলা দাম কম, আরো কম। 17 টাকা দিয়েছি, 20 টাকা দিয়েছি। এদিকে কারো বিরুদ্ধে বরাদ্দকৃত লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ, মাদ্রাসা, রিলা বোর্ডিং বা এতিমখানার, এটা আমরা ইনফর্মড হলে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সঠিক তদারকির মাধ্যমে লবণ বরাদ্দ দেয়া হলে সরকারের অপচয় রোধ হবে মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।